সোমবার বিকেলবেলা মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি আবার কনসেনসাস কমিশনের সভাপতিও, তিনি সকল রাজনৈতিক দলকেই ডেকেছেন। সকল রাজনৈতিক বলতে যারা এ পর্যন্ত যারা ফ্যাসিবাদী আন্দোলনে ছিল এবং যাদেরকে তারা ডেকে থাকেন সচরাচর। এর আগে যে কিছুদিন আগেই আমরা যে একটা বৈঠক হলো, সেখানে সবাই সম্ভবত আলোচনার মধ্যে কোনোভাবে ডাকা হয়নি, কোনো একটা কারণে, সময় অভাব কিংবা কোনো একটা কারণ হতে পারে। কিন্তু আগামীকাল যারা কনসেনসাস কমিশনে আলোচনা করছেন তারা এবং তাদের বাইরেও হয়তো বা আমি জানি না, তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এটা মূলত হচ্ছে দ্বিতীয় দফায় সংস্কার কমিশনের যে কাজ শুরু করবে। সংস্কার কমিশন প্রথম দফা, প্রথম রাউন্ড আলোচনা শেষ করেছে সব রাজনৈতিক দলের, তাদের মতামত এসছে এবং তাদের মতামতের মধ্যে কোন বিষয়গুলো মতামত তৈরি হয়েছে সেটা ঐকমত্য তৈরি হয়েছে, আবার কোন কোন বিষয়ে দ্বিমত আছে, কোন কোন বিষয়ে এখনও নেগোসিয়েশন চলছে। এই জায়গাগুলো তারা একটা হয়তো সর্ট আউট করেছেন, সেটা হয়তো কালকে উপস্থাপন করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা আলোচনা যে শুরু হবে সেই বিষয়ে হয়তো তারা কথা বলবেন। কালকের আলোচনা মূলত কনসেনসাস কমিশন সংক্রান্ত। কিন্তু এই কিছুদিন আগে আমরা যে আলোচনাটা হলো সেটা মূলত হয়েছিল প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এরকম একটি খবর সামনে এসেছিল। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে উদ্ভূত যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেটা নিয়ে আলোচনার জন্যই তারা ডেকেছেন। বরং এটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলোর সাথে যে নিয়মিত যোগাযোগটা এই সরকারের শুরু থেকে থাকা দরকার ছিল। আমরা দাবি করেছিলাম যে, আমরা প্রস্তাবও দিয়েছিলাম যে একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক, যেখানে সরকার তার যে স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিস, প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, পরে তাদের একটা অংশ যেহেতু পলিটিক্যাল পার্টি হিসেবে সামনে এসছে, তারা সহ এমনকি বৈষম্য বিরোধী ছাত্রদের যে যারা প্রতিনিধি কিন্তু এনসিপিতে যায়নি, এরকম প্রতিনিধি সহ আমার মনে হয় যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল করা উচিত ছিল, যেটার মধ্য দিয়ে এখানে এই সরকার যে কাজগুলো করছে দৈনন্দিন থেকে শুরু করে বিচার, সংস্কার এবং নির্বাচনের মতো যে গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের উপরে আছে আয়োজন করার, সেইগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবেন। কারণ সরকারকে তো একদিকে যেমন ওই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে হচ্ছে, আবার অন্যদিকে দৈনন্দিন কাজ তো খালি সই করা না। আপনি অর্থনীতির সংকট মোকাবেলা করছেন, চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, ব্যাংকের যে একটা মানে বিপর্যস্ত অবস্থা, সেখান থেকে সেটাকে সরানোর ব্যাপার আছে। আবার নতুন নতুন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা থেকে শুরু করে নানা ধরনের কাজের মধ্যে কিন্তু আপনি আছেন, মানে বড় ইতিবাচক। তার সাথে রেগুলার কাজ, বাজার নিয়ন্ত্রণ করা, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই যে জিনিসগুলো যে আপনি যে কাজটা করবেন, আপনার মানে এই যারা আপনার সমর্থন ভিত্তি রাজনৈতিক দল, তাদের সাথে আলাপ আলোচনাটা এই কাজগুলোতে তাদের সহায়তা করত। কিন্তু সেই মিটিংটা করা হয়নি। আপনি দেখেন 15ই ফেব্রুয়ারির পরে এই মে মাসের শেষে এসে ওনারা বসলেন। ফলে 3-3.5 মাসের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে গেল, অনেক দূরত্ব তৈরি হলো, অনাস্থা তৈরি হলো, পারস্পরিক রাজনৈতিক টানাপোড়েন তৈরি হলো, বক্তব্য পাল্টা বক্তব্য এগুলো চললো, ঘেরাও চললো, অবস্থান চললো, অনেক কিছু চলছে। এই জায়গাগুলো হয়তো তৈরি হতো না, অথবা তৈরি হলে ওখানে একটা মীমাংসার পথ তৈরি হয়ে যেত। তাহলে হয়তো এই গভর্নমেন্টের সাথে, যেহেতু এই গভর্নমেন্ট আমাদের প্রতিদ্বন্দ্বী না, আপনি এই গভর্নমেন্টকে একটা ইন্টারিম অন্তর্বর্তীকালের জন্য আপনি তাকে সমর্থন দিয়ে তাকে দায়িত্ব পালন করছে। তো তারা তো একটা দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্বের জায়গায় আমরা তাদের সমর্থন দিচ্ছি, আমরা এখন তাদের প্রতিপক্ষ যদি হয়ে যাই, এটা তো খুব আনফর্চুনেট জায়গা হবে। সুতরাং এই অবস্থাটা তৈরি হতো না যদি এইরকম জায়গা হতো। এখন ধরুন নির্বাচনের দাবি তো রাজনৈতিক দল করবে, আপনারা একটা রোডম্যাপও চেয়েছেন, আমরা রোডম্যাপ চেয়েছি, বিচার, সংস্কার, নির্বাচন। এখন নির্বাচনের দাবি করলে এরা খালি নির্বাচন চায়, নির্বাচনের দাবি করলে এমনকি এটা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করা হয়ে যায়। এইগুলো তো খুব বিপজ্জনক জায়গা। এটা অনেকে এখন বলে যাচ্ছেন, মানে যারা বিভিন্ন মানে মাধ্যমে, সরকার বলছে, আমি তা বলছি না, কিন্তু এগুলো সামনে আসছে।
এখন ধরেন এই জায়গাগুলো একটা বড় সমস্যা, দূরত্বের জায়গা তৈরি করছে। আমরা বলেছি যে ঠিক আছে, ডিসেম্বর থেকে জুন এই সময়সীমাটা কে দিয়েছে? মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই। এবং প্রধান উপদেষ্টাই কিন্তু প্রথম ডিসেম্বরের কথা বলেছেন। তাহলে আমি যখন ইলেকশন চাইবো তখন আর্লিয়েস্ট টাইমটাতে চাইবো যে ডিসেম্বরে কেন নয়। প্রথম প্রশ্নটা তো এটাই করবো যে ডিসেম্বরে আয়োজন করেন। ডিসেম্বরে যদি কোনো কারণে আয়োজন না করা যায়, সেটা তো সরকার ব্যাখ্যা দিবে যে এই কারণে আমি ডিসেম্বরে পারছি না। তাহলে সরকার সেই জায়গাটা করবে। এখন ডিসেম্বরে ইলেকশন চাইলে এনি অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার কোনো আমরা দেখছি না। আমার মনে হয় যে এই জায়গাটা অপ্রয়োজনীয়ই হচ্ছে। আমাদের উচিত হবে সরকার একটা সুনির্দিষ্ট সপ্তাহ তারিখ ঘোষণা করা যে আমরা এই সময় নির্বাচন আয়োজন করতে যাচ্ছি এবং এই কারণে এই সময়টাকে আমরা বাছাই করেছি। এবং সেই আলোচনাটা যদি নেওয়া হয় তাহলে একদিকে যেমন অলরেডি বিচার কাজ শুরু হয়ে গেছে, মানুষ দৃশ্যমানভাবে বিচারের জায়গা দেখতে চায়। 15ই জুলাই পর্যন্ত সংস্কার ঐকমত্য কমিশন একটা সময় নিয়েছেন ফর সংস্কারের কনসেনসাসের জন্য। তারপরে যদি একটা চার্টার তৈরি হয়, অর্ডিন্যান্স তৈরি হয়, যেটা আগামী সংসদে যারাই যাবে বিজয়ী হবে তারা বাস্তবায়ন করবে। অন্যদিকে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন ইস্যুগুলো অনেকগুলো সংস্কার যদি এই সরকার নির্বাহী আদেশে করা শুরু করে দেয় এবং সমস্ত নির্বাচনের পরিবেশ নিয়ে একটা জায়গা সৃষ্টি করতে থাকে, যেসব প্রশ্নে দ্বিমত থেকে গেল সেগুলো যার যার পলিটিক্যাল পার্টি পাবলিকের কাছে ম্যানিফেস্টো নিয়ে যায়, একটা রাজনৈতিক পরিবেশ পাল্টে যায়। এই জায়গায় সরকারও শান্তিভাবে কাজ করতে পারবে, রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারবে ফর দি নেক্সট ইলেকশন। এবং জনমত সংগ্রহের ক্ষেত্রে আসল যে জায়গা, সভরেন ইজ দ্য পিপল, সভরেনটা কে? জনগণ হচ্ছে সভরেন। পিপল ইজ এই যে পিপলের জায়গাটা, এই জায়গাটাতে তাকে যে পুরো প্রসেসটার সাথে যুক্ত করা, সেটা আলটিমেটলি ইলেকশন প্রসেস ছাড়া এই জিনিসটা ঘটবে না। ফলে এই জায়গাটাতে যাওয়ার প্রয়োজনীয়তা আছে এবং এইটা নিয়ে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে। আমরা দাবি করতে পারি যে পরিবেশ নাই, হ্যাঁ, সব জায়গায় ভাই যাদের শক্তি বেশি তারা কর্তৃত্ব করে রাখেছে, এই কথা আমি বলতে পারি। কিন্তু এই পরিবেশের প্রশ্নটা যে তুলব, সংস্কারের এই প্রশ্নটা যে অপরিহার্য সেটা যে তুলব, প্রশ্নই যেতে পারছি না। নির্বাচনের তারিখ নিয়েই খালি আমাদের আলাপ আলোচনা। এবং এই সরকার সেই কাজটা সফলভাবে সম্পন্ন করেই বিদায় নেবেন, সেইটা আমরা প্রত্যাশা করি, জনগণও প্রত্যাশা করে। রাজনৈতিক বিষয়গুলো হয়তো যেমনটা আমরা প্রত্যাশা করি যে খুব স্মুথ যাবে, মসৃণভাবে বললেন যে সন্দেহ দানা বাঁধছে কি কারণে, তার উপদেষ্টা পরিষদ কর্মকাণ্ড, সন্দেহ অনাস্থা যে তৈরি হচ্ছে, সেই সন্দেহ অনাস্থার জায়গাটা তৈরি হলে দূর দরকার। দূর করার ক্ষেত্রে কি বলা যায় যে যার যার জায়গাতে আপনি খুব রিজিড হয়ে থাকলে হবে না, সেখানে তো একটা একটা সমঝোতার জায়গা লাগবে। এবং ওখানে প্রধান দায়টা কিন্তু সরকারের উপরে পড়ে, কারণ সরকারকেই উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলো তাদের যাতে ইতিবাচক ভূমিকা রাখে, অন্যান্য সকল স্টেক হোল্ডাররাও, রাষ্ট্র প্রতিষ্ঠান সত্ত্বে সেই জায়গাটা প্রয়োজন আছে। কিন্তু সরকারকে কিন্তু উদ্যোগ নিতে হবে, কারণ সরকারই এর মূল পরিচালক শক্তি। ফলে এই জায়গাটা সরকারের উদ্যোগ নেওয়া দরকার। আপনি কি মনে করেন কিনা যে এখন যে বিচার শুরু হলো, আনুষ্ঠানিক বিচার শুরু হলো, সংস্কার কাজও অনেক এগিয়ে আসছে, দ্বিতীয় দফায় বৈঠক এসেছে, দৃশ্যমান তো সব কিছুই, এখন কি নির্বাচনের সুস্পষ্ট ডেটটি ঘোষণা হওয়া উচিত না? যেটি সবার দাবি যে একটি দৃশ্য আমরা শুরু থেকে বলে আসছি, আজকেও আমরা কর্মসূচি করেছি, আমরা প্রতিদিনই এই কথা কম বেশি বলছি যে একটা সুনির্দিষ্ট ডেট, রোড ম্যাপ সরকার যাতে ঘোষণা করে। সেটা করলে আমরা সংস্কার সহ নির্বাচনের পরিবেশ এবং এই পুরো বিষয়টার দিকে আমাদের মনোযোগটা চলে যাবে। সরকারও তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবে। একটা প্রশ্ন আসছে যে মাঠের মধ্যে যেহেতু বিএনপি বড় দল, তাদের নিয়ন্ত্রণ অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে, এই অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড কতটা আছে, হ্যাঁ, কতটা আসলে নিরপেক্ষ পরিবেশটা থাকবে, সেইটা তো সরকারকে নিশ্চিত করতে হবে। এবং ওইটা আস্থার মধ্যে থাকলেই সেই জায়গাটা হবে। এবং জনগণকে এখানে একটা ভূমিকার জায়গায় দিতে হবে। একটা গভর্নমেন্ট যদি চায় যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করব, এবং সেই ক্ষেত্রে ইন্টারিম যে সময়ে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা, হ্যাঁ এটা ঠিক যে পরবর্তীকালে যারা জয়লাভ করবে তাদের দিকে একটু ঝুঁকে যায়, কিন্তু এই পরিস্থিতির যাতে সেই রকমভাবে না ঘটতে পারে
সেখানে কিন্তু অপরাপর রাজনৈতিক শক্তিগুলো তারাও কিন্তু তাদের মানে যাকে বলে দাবি দাওয়াগুলো সব তুলতে থাকবে এবং পরিস্থিতি এমন জায়গায় যাবে যেটা খুব সহজ হবে না। ফলে সরকারকে সেই দিকটাকে বিবেচনায় নিতে হবে যে ইলেকশন ঘোষণার পরে মানে ভোট নিয়ে কিন্তু জিততে হবে। ভোট কারচুপি করে জিতে ফেলার জায়গাতে যদি কেউ যেতে চায় যে আমার প্রভাব বেশি আছে অতএব আমি ভোট সিল মেরে নিয়ে যাব, এইটাই এবারের বাংলাদেশের মানুষ মানবে না। ফলে এত রক্ত এত আত্মত্যাগের পরে কোনো দলই যদি ইভেন বিএনপি সহ কেউ যদি মনে করে যে আমরা তো যা ইচ্ছা তাই করে নিয়ে যাব গায়ের জোরে, সেইটা জনগণ মানবে না। কাজেই বরং বিএনপির মানে আমরা দেখতে পাই যে মানে যেইমাত্র নির্বাচনের তারিখ ঘোষণা হবে তখন বিএনপিকে তার নিজের দলের যে এখন পরিস্থিতি আছে, যেমন ধরুন বিএনপি প্রায় নিজের দলের 3000 লোককে বহিষ্কার করছে, তারপরও চাঁদাবাজি দখলদারির যে অভিযোগগুলো আছে সেগুলো থেকে পুরো দলকে সামলে উঠতে পারছে না। এই কথাগুলো তাদের নেতারাও অনেক সময় বলে ফেলেন, আর এটা তো বাস্তবতা। এখন বিএনপিকে কিন্তু যত নির্বাচন ঘনিয়ে আসবে তাকে তার পার্টির ভাবমূর্তি উদ্ধার করতে হবে, মানে আরো বেশি পরিশুদ্ধ সংযত হতে হবে। আদারওয়াইজ সে জনগণের কাছে অলরেডি তার যে মানে একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে, সেটা কিন্তু নির্বাচনের জন্য তার জন্য খুব ইতিবাচক। এই যে জায়গাগুলো এগুলো কোনো হিসেবের মধ্যে নেওয়া হচ্ছে না। অর্থাৎ পিপলকে আবারও বলবো যে আমরা যে জনগণকে পোলারাইজ করব, মেরুকরণ ঘটবে, সেই জায়গাটা আমরা যেতে পারছি না। কারণ হচ্ছে জনগণকে এখানে ফ্যাক্টর হিসেবে বাইরে রেখে দেওয়া হয়েছে।